রিমার সাধের অনুষ্ঠান ছিল, তাই সবাইকে নিমন্ত্রণ পাঠানো হয়ে গিয়েছিল। রিমার হাজবেন্ড রাকেশেরও তার দুই বোন নেহা আর কোমলের বাড়িতে নিমন্ত্রণ করতে যেতে হতো, কিন্তু রাকেশের একটা জরুরি কাজ পড়ে যায়। একটা কাজ করো রাকেশ, নেহা তোমার নিজের বোন, তাই ওর বাড়িতে তুমি যাও নিমন্ত্রণ করতে। আর কোমলদি তো তোমার সৎ বোন, তাই তাকে ফোনেই নিমন্ত্রণ করে দেব। তুমি কি বলো? হ্যাঁ, আমিও সেটাই ভাবছি, দু জায়গায় একসাথে যেতে পারবো না। এবার আমি যদি কোমলের বাড়িতে যাই আর নেহার বাড়িতে না যাই, তবে নেহা আমার আপন বোন, ও শুনলে খুব রাগ করবে। তুমি একটা কাজ করো, আমাকে একটা কার্ড দাও, নেহার বাড়িতে যাই, কোমলকে আমি ফোনে জানিয়ে দেব। রিমাও রাকেশের মতো বিয়ের পর থেকেই নেহা আর কোমলের মধ্যে আপন আর সতের মনোভাব রাখত। নেহা ছিল নিজের বোন আর কোমল ছিল সৎ বোন, তাই সাধের অনুষ্ঠানের জন্য নেহাকে বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করা হলো আর কোমলকে ফোনেই নিমন্ত্রণ করা হলো। আর এই কথাটা সাধের অনুষ্ঠানের দিন কোমলের শাশুড়ি নেহার শাশুড়ির কাছ থেকে জানতে পারে। কি, আপনাদের ফোনে নিমন্ত্রণ করলো? কিন্তু আমাদের বাড়িতে তো রাকেশ নিজে এসেছিল। রাকেশের আপনাদের ওখানেও যাওয়া উচিত ছিল, দুই বোন তো। নেহা ওর আপন বোন আর কোমল সাথ, হয়তো এই কারণেই যায়নি। মা, রিমা বৌদি আপনাকে ডাকছে ফটো তোলার জন্য। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, তুমি যাও। দিদি, আমি একটু ফটো তোলার জন্য, আপনিও চলুন না সাথে। না না, আপনারা যান না, আমি কোমলের সাথে আছি, আপনি যান। কোমলের শাশুড়ি সবকিছু দেখছিল আর বুঝতেও পারছিল। রিমা নিজের ননদ আর তার শাশুড়িকে সামনে দাঁড় করিয়ে রেখেই সমস্ত আচার অনুষ্ঠান করছিল। পুরো অনুষ্ঠানে রিমা আর রাকেশ নেহা আর তার শ্বশুরবাড়ির লোককেই গুরুত্ব দিচ্ছিল। কোমল আর তার শ্বশুরবাড়ির লোকেদের সাথে ওরা তো ঠিকমতো কথাই বলল না। এরপর অনুষ্ঠান শেষ হলে রিমা দুই ননদকেই উপহার দিল। নেহা, এই উপহারটা আমার তরফ থেকে। রিমা বৌদি, সোনার নেকলেস কত দামি, তার উপরে আবার এত গিফট। না না নেহা, এই সামান্যটুকু আমি তো বৌদি হিসেবে তোমাকে দিতেই পারি। আর তুমিও তো আমার হবু সন্তানের জন্য কত রকমের গিফট এনেছো, তাই না? কোমল, এটা তোমার উপহার। থ্যাংক ইউ বৌদি। বৌদি, আমার দেওয়া গিফটটা যখন তুমি খুলবে না, একটা সারপ্রাইজ আছে ওর মধ্যে। আমাকে ফোন করে জানিও কিন্তু কেমন লাগলো। এখন তো আমি খুব টায়ার্ড, যখন আমি ফ্রি হয়ে সব গিফট খুলবো তখন তোমাকে কল করব। তাই এখন আমার ফোনের জন্য অপেক্ষা করো না। আর নেহা, তোমার গিফটটা আমি আলাদা করে রেখেছি যাতে বাকি গিফটের সাথে মিশে না যায়। বৌদি, তুমি একদম ঠিক করেছ। রিমা আর রাকেশ অনবরত কোমলকে অপমান করছিল, যা দেখে ওর শাশুড়ি খুব রেগে যায়। কোমল, বাড়িতে চলো, তোমার শ্বশুর মশাই আর মোহিত চলে আসবে। হ্যাঁ মা, আসছি। আচ্ছা দাদা বৌদি, আমি চললাম। হ্যাঁ হ্যাঁ কোমল, ঠিক আছে। এই নেহা শোন, আদা দিয়ে গরম চা বানিয়েছি, আগে চাটা খাবি, তারপর আমি তোকে নিজে গাড়ি করে বাড়ি ছেড়ে দিয়ে আসবো। ঠিক আছে দাদা, গরম গরম চা খাওয়া যাবে, তার সাথে গল্পও করা যাবে। কোমল সবাইকে কথা বলতে শুনছিল, কিন্তু কেউই ওকে থাকার জন্য বলল না। কোমল তার শাশুড়িকে নিয়ে ট্যাক্সিতে বসে পড়ল, কিন্তু ওর চোখে জল ছিল, যেটা ও শাশুড়ির কাছ থেকে লুকাচ্ছিল। শোনো বৌমা, আজকের পর থেকে এই বাড়িতে আর কোনোদিনই আসতে হবে না। তুমি নিজের আর আমার অনেক অপমান করিয়েছ। আপনার সৎ ননদের মধ্যে পার্থক্যটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। তুমি চিরকালই ওদের কাছে সৎই থাকবে, আপন হতে পারবে না। তাই বাপের বাড়ি থেকে দূরত্ব বজায় রেখো, তাতে তুমিও কষ্ট পাবে না, আর তোমাকে কষ্ট পেতে দেখে আমরাও কষ্ট পাবো না। কোমল চুপ করে তার শাশুড়ির সব কথাই শুনল, আর সেই কথাগুলো ওর ঠিক বলেও মনে হলো। তাই ওই দিন থেকে ও তার দাদা বৌদি আর বোন নেহার সাথে কথা বলা বন্ধ করে দিল। মাঝে মাঝে ওর মনটা খারাপ হলেও ও নিজেকে বুঝিয়ে নিত। কিছুদিন পরে কোমলের কাছে রাকেশের ফোন আসে। রাকেশ একটু ঘাবড়ে ছিল। হ্যালো কোমল। হ্যাঁ দাদা বল, কি হলো? তুই এত ঘাবড়ে আছিস কেন? আসলে কোমল, তোর বৌদির যে হাসপাতালে ট্রিটমেন্ট চলছিল, ওরা ওকে ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিতে পারবে না। আজ সকাল থেকেই ওর শরীরটা ঠিক নেই। তুই জামাইকে বলে দেখ না, যদি একটা ব্যবস্থা করতে পারে। আমি নেহাকেও বলেছি। দাদা, আমি মোহিতার বাবার সাথে কথা বলছি, তুই চিন্তা করিস না। কোমল নিজের শ্বশুরমশাই আর স্বামীকে সব কথা বলে, আর ওরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে। আর রিমাকে তখনই এনে একটা ভালো হাসপাতালে ভর্তি করা হলো। রিমার এই বিপদে কোমলের শ্বশুরবাড়ির লোকেরাই আগে ছিল, যেখানে নেহার শ্বশুরবাড়ির লোকেদের দেখাই যায়নি। আর নেহা এসেছিল সব কাজ মিটে যাওয়ার পর। অনেক বড় অপারেশনের পর রিমা একটা সুন্দর কন্যা সন্তানের জন্ম দিয়েছিল। নেহার আস্তে আস্তে রিমারও জ্ঞান ফিরে যায়। নেহা, তুমি এখন আসছো? আমি তো সকালেই তোমাকে বলে দিয়েছিলাম যে আমার শরীর ভালো নেই, তাও এলে না তুমি। বৌদি, আমার না একটু জ্বর জ্বর লাগছিল, মাথা ঘুরছিল, উঠতেই পারছিলাম না। কিন্তু আমি তো দাদাকে বারবার ফোন করছিলাম, দাদা তো তুলছিলই না। দেখ দাদা, আমি তোকে মেসেজও করেছি।
তোমাদের জামাইও অনেক জায়গায় খোঁজ করেছিল, কিন্তু কোনো ব্যবস্থা করতে পারলো না। আর ওর আজকে একটা মিটিংও ছিল, তাই ও বেরিয়ে গেল। সে যাই হোক নেহা, একটা ফোন তো করতে পারতো। আমি সারাটা দিন কি টেনশনে ছিলাম, জামাই একটা ফোনও করলো না। তোকে তো আমি সকালে সবটাই বলেছি, তুই তো সবটাই জানিস। ভাগ্যিস আজকে কোমলের শ্বশুরবাড়ির লোকেরা ছিল, নইলে যে আমার হবু সন্তানের কি হতো। আরে বাবা, বিপদে নিজের লোক কাছে থাকবে না তো কে থাকবে? আমরা এতেই খুশি যে রিমামা সম্পূর্ণ সুস্থ আছে। তখনই কোমল বাচ্চাকে কোলে নিয়ে ওখানে আসে। কি সুন্দর পিসির কোলে খেলছে। হ্যাঁ বৌদি, আমি আজকে খুব খুশি। আজকে আমাদের বাড়িতে একটা খুব সুন্দর ফুটফুটে পরি এসছে। কোমল, মনে হচ্ছে তুই এর সব থেকে প্রিয় পিসি হবি। সরি দাদা, সরি বৌদি, আমার উপর রাগ করেছো না? না না, আমরা রাগ করিনি, কিন্তু আজকে আমরা নিজেদের ভুলটা বুঝতে পেরেছি। আর এটাও বুঝতে পেরেছি সত্যি সম্পর্ক সেটাই যেটা বিপদে কাজে লাগে, যা কোমল আজকে প্রমাণ করে দিল। কোমল, আমরা তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমি সরি বলছি। ক্ষমা করে দিও আমাদের। হ্যাঁ রে কোমল, সরি, তুই আমাকে ক্ষমা করে দিস রে বোন। না না, ক্ষমা চাইছো কেন? আজকে তো খুশির দিন, তাই আজ সবাই মিলে এই খুশিটা সেলিব্রেট করা উচিত। তোমরা সবাই তো আমার, তাই তোমাদের কোনো কথাই আমার কোনোদিনই খারাপ লাগেনি। এই বলে কোমল তার ভাইয়ের মেয়েকে আদর করতে লাগলো, আর একটু পরে নেহাও তার ভাইয়ের মেয়েকে আদর করতে লাগলো। নেহাও তার নিজের ভুলটা বুঝতে পারল। জীবনে এই প্রথমবার নিজের দাদার বৌদির কাছ থেকে ভালোবাসার সম্মান পাওয়ার খুশিটা কোমলের চেহারায় স্পষ্ট দেখা যাচ্ছিল। রাঘব, তুমি আমাকে তাড়াতাড়ি নিতে এসো। শীতল, তোমার কি হয়েছেটা কি? তোমার ভাই পঙ্কজ তোমাকে কবে থেকে যেতে বলছে? যখন যাচ্ছই তখন কিছুদিন থেকে এসো। আরে যাই হোক, তোমার ভাই হয়ও, এত দূরত্ব কিসের? তুমি শুধু নিজের স্বাধীনতাকেই ভালোবাসো, কারো ফিলিংসের কোনো দাম নেই। একবার বললাম তো, 2-3 দিনের মধ্যেই ডেকে নেবে। আচ্ছা বাবা, ঠিক আছে। এই বলে রাঘব শীতল আর ইয়াশকে ট্রেনে বসিয়ে দেয়। আর কিছুক্ষণ পর শীতল ও ইয়াশ ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা শীতলের ফোন আসলে। শীতল কিছুক্ষণের মধ্যেই ট্রেন স্টেশনে পৌঁছাবে। আমি পঙ্কজকে বলে দিচ্ছি, ও তোমাকে আর ইয়াশকে স্টেশনে নিতে চলে আসবে। না না, তার কোনো দরকার নেই, আমি অটো নিয়ে চলে যেতে পারবো। এই বলে শীতল ফোনটা কেটে দেয়। এখন তার মনের ভিতর অনেক প্রশ্ন উত্তর চলছে। সে বাপের বাড়ির পুরনো কথা মনে করছিল। বাবা পঙ্কজ, যা স্টেশনে যা, শীতলের স্টেশনে আসার সময় হয়ে গেছে। একা হাতে জিনিসপত্র আর ছেলেকে নিয়ে আসতে অসুবিধা হবে ওর। আরে মা, তুমি এত ভাবছো কেন? আরে ও কি প্রথমবার এই সাগরপুরে আসছে নাকি? ও সব কিছু চেনে, ও ঠিকই চলে আসবে। চিল মা, চিল। দেখ, আমি বেঁচে থাকতে এসব বলিস না। আমি মরে যাওয়ার পর যেভাবে ইচ্ছা তুই সম্পর্ক রাখিস। এসব কথা মনে করে শীতলের মুখে হালকা হাসি ফুটে ওঠে, কিন্তু একটু পরেই সে আবার উদাস হয়ে যায়। আসলে 1 বছর হলো শীতলের মা মারা গেছে। তার বেঁচে থাকা অবস্থায় সে কোনো না কোনো বাহানায় শীতলকে নিজের কাছে ডেকে নিত, আর শীতলও তখন সম্পূর্ণ অধিকারের সঙ্গে নিজের বাড়ি যেত। কিন্তু তার মা মারা যাওয়ার পর থেকে বাপের বাড়ির সঙ্গে যেন তার সম্পর্কই নেই। এখন সে বাপের বাড়িকে নিজের বাড়ির মতো অনুভব করতে পারে না। মা থাকলে এতক্ষণে 10 বার ফোন করে ফেলতো, কিন্তু দাদা বৌদি একবারও ফোন করলো না। কিছুক্ষণ পর স্টেশনে গাড়ি থামলে শীতল একটা অটো করে তার বাপের বাড়িতে পৌঁছায়। আরে দিদি, তুমি এসে গেছো? আসো আসো, অপেক্ষা করছিলাম তোমার জন্য। হিরে দিদি, কেমন আছিস? হ্যাঁ, আর এই যে আমার ভাগনা, কেমন আছো? এই নে চকলেট খা। থ্যাংক ইউ মামা। দিদি, তুমি এই ব্যাগগুলোকে গেস্ট রুমে রেখে দাও, ওখানেই তোমার থাকার ব্যবস্থা হয়েছে। না বৌদি, আমি মায়ের ঘরেই ঘুমিয়ে পড়ব। আরে কিন্তু ওই রুমটাকে তো আমরা স্টোর রুম করেছি, আসলে জিনিসপত্র রাখার তেমন জায়গা নেই। আর শীতলের মন খারাপ হয়, আর সে চুপচাপ নিজের জিনিসপত্র গেস্ট রুমে রেখে দেয়। আর সন্ধ্যাবেলা বৌদির সাহায্য করতে শীতল রান্নাঘরে গেলে এখানেই তো ছিল, জানি না কোথায়। কি হয়েছে দিদি, কি খুঁজছো? বৌদি, মায়ের রাখা ওই স্টিলের ডিনার সেটটা পাচ্ছি না। আমি এলে যেটাতে মা খেতে দিত। ও, ওটা তো আমি ফেলে দিয়েছি। আসলে রান্নাঘরে এত বাড়তি জিনিস হয়ে গেছিল, তাই বেকার জিনিস সব ফেলে দিয়েছি। তুমি চিন্তা করো না, আমরা সব কাগজের থালাতে খেয়ে নেব, তাহলে ধোয়ার আর কোনো ঝামেলাই থাকবে না। মা সবসময় স্টিলের বাসনেই খেতে দিত, কিন্তু এখন তো। দিদি, কি এত ভাবছো? তুমি বসো, আমি খেতে দিচ্ছি।
এরপর ডিনারের সময় শীতল দেখে যে তার বৌদি ডাল আর কুমড়োর তরকারি রান্না করেছে, আর তখনই শীতলের তার মায়ের কথা মনে পড়ে। আরে বা মা, আজকে তো বেশ পঞ্চব্যঞ্জন রান্না হয়েছে। মেয়ের তো প্রচুর আপ্যায়ন চলছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, তো একটা মাত্রই তো মেয়ে আমার, জানি না শ্বশুর বাড়িতে নিজের পছন্দ মতো খাবার খেতেও পায় কিনা। নে মা, খেয়ে নে। আর আমার নাতির পছন্দের চাউমিনও বানিয়েছি। দিদু, তুমি খুব ভালো। তুমি কি সুন্দর আমাদের খেয়াল রাখো। তুমি খুব ভালো। তখনই ইয়াস তার মাকে বলল, মা, আমার না এই কুমড়ো তরকারি খেতে একদম ভালো লাগে না। দিদু আমাদের জন্য কি সুন্দর সুন্দর খাবার বানাতো। চুপ কর ইয়াস, এমন বলতে নেই। যা বানিয়েছে সেটাই খেয়ে নে। চল খেয়ে নে তাড়াতাড়ি। মায়ের বাড়িতে এলেই শীতলের মায়ের কথা খুব মনে পড়ত। আর 3টে দিন কেটে যাওয়ার পর যখন সকালবেলাতে শীতল তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, তখনই পঙ্কজ একটা চাবি এনে শীতলের হাতে দিয়ে বলে, এটা কি? এনে দিদি, এটা হচ্ছে মায়ের ঘরে যে সিন্দুকটা ছিল তার চাবি। এনে, এই সিন্দুকটা তো মায়ের খুব প্রিয় ছিল, আর মা আমার থেকে বেশি তোকেই ভালোবাসত। এই জন্য আমি আর তোর বৌদি এটাই চাই যে এই সিন্দুকটা তুই খোল। তুই এর আসল অধিকারিনী। কিন্তু এমনটা কেন? কারণ দিদি, এগুলো তোমার। মা সবসময় বলতেন যে মায়ের মৃত্যুর পর এই সমস্ত জিনিস শীতলকে দিতে, কারণ তুমিই এগুলোর মূল্য বুঝবে, তাই তুমিই খোলো এটা। এরপর কাঁপতে কাঁপতেই শীতল সেই বাক্সটা খুলল, যে বাক্সের একদম উপরেই রাখা ছিল শীতলের বাবার খুব পছন্দের পাঞ্জাবি। হ্যাঁ গাছি, তুমি এটা তুলে রাখো। পঙ্কজের জন্মদিনে আমি এটাই পরব। তুমিও না, সত্যি সারা পৃথিবী এগিয়ে গেল। সবাই এখন প্যান্ট শার্ট পরে, আর তুমি পাঞ্জাবি পরবে। দুনিয়া যা পরে পড়তে দাও না, আমি তো এটাই পরব। কিন্তু পঙ্কজের জন্মদিন পালন করার আশা নিজের মনের মধ্যে রেখেই এক দুর্ঘটনার শিকার হয়ে সে সবকিছু ছেড়ে রেখেই চলে যায়, যেটা হয়তো তার মায়ের কাছে সঞ্চয় ছিল। আর সেই পাঞ্জাবির নিচে রাখা ছিল তার ভাইয়ের অন্নপ্রাশনের জামা, আর ছিল শীতলের ছোটবেলার খেলনার পুতুল, যেটা তার ভীষণ পছন্দের ছিল। মায়ের কাছে যে স্মৃতিগুলো বিশেষ ছিল তার সবকিছুই এই বাক্সের মধ্যে রাখা ছিল। আর এইসব দেখে শীতল কেঁদে ফেলে তার বৌদিকে বলল, বৌদি, এই বাক্সটা কি আমি? হ্যাঁ হ্যাঁ দিদি, তোমার থেকে বেশি কেউ এগুলোর মূল্য বুঝবে না, তাই তুমি নির্দ্বিধায় এগুলো নিয়ে যাও। দিদি, তুই না এভাবে আসতে থাকিস। তুই আসলে মনে হয় যেন মা এসেছে। আর এটা তোর নিজেরই বাড়ি, আর এই বাড়িতে তোর কোনোদিন অসম্মান হবে না। আমি তোর ভাই হয়ে তোকে কথা দিলাম। পঙ্কজের এই কথা শুনে শীতল তাকে জড়িয়ে ধরল। দুজনেরই চোখে জল ছিল। এরপর শীতল তার মায়ের ছবির দিকে তাকিয়ে বলল, চলে যাচ্ছি মা, কিন্তু তোমাকে ছাড়া বাপের বাড়ি যে কি সেটা আজকে বুঝে গেলাম। তোমাকে শুধু এখন চোখে দেখতে পাচ্ছি না, নয়তো তুমি তো সব সময় রয়েছো কাছে। তুমি সব সময় এই বাড়িতে আর আমাদের মনে থাকবে মা।